আজকের গল্পের প্রধান চরিত্র হিরো ইপ্তি এবং তার সঙ্গে তার ওয়াইফ। আমাদের আজকের গল্পের হিরোইন সে নিঝুম। তার শ্বশুরবাড়িটি এমন একটি জায়গায় যেখানে যেতে না চলবে বাস, না চলবে কোনো ট্রেন এবং না যাবে কোনো পরিবহন। সেখানে নদীপথে যেতে হবে তার শ্বশুরবাড়িতে এবং ইপ্তি তখন তার বউয়ের সঙ্গে মজা নিতে থাকে এবং ইপ্তি চরিত্রটি খুব সেনসিটিভ, একটি রাগান্বিত মানুষ। সে যখন যাইতে থাকে তার বউকে বলতে থাকে, তোমার বাবা একটা স্টিমার পাঠিয়ে দিতে পারলো না, তোমার বাবা নেই কেন? এ বলে তার ওয়াইফকে বকতে থাকে। তার ওয়াইফও তার সেই সেন্সিটিভগুলোকেই ভালোবাসতো নিঃস্বার্থভাবে, আর তখন সেগুলোই সে দেখতে দেখতে চলে যায়। তখন তার বাবাকে বিভিন্ন গালাগালি করতে থাকে আর ইপ্তি তখন রাগান্বিত হতে থাকে। আর নিঝুমও নীরবে সব সহ্য করে যাচ্ছিল তার বাবার বাড়িতে। এক পর্যায়ে ইপ্তি বলে, তোমাকে এই পানিতে ডুবিয়ে আমি মারবো। তখন তার বউ আকুতি করতে থাকে, আমার খুব ভয় লাগে। মানে তার হাজবেন্ডের সেই সেন্সিটিভ রাগান্বিতগুলো খুব এনজয় করতে থাকে তার ওয়াইফ। তারপর সিন চলে যায় তার শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে যাবার পথে দেখি তার নিঝুমের মাথায় তুলে দেয় একটা লাকেজ। সেই লাকেজটা টেনে তার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হয়, অর্থাৎ নিঝুমের বাবার বাড়ি আর ইপ্তির শ্বশুর বাড়ি। বাড়িতে ঢুকে সে একটা জিনিসে লাথি মারে এবং ওই যে সে সেন্সিটিভ, অল টাইমই সেন্সিটিভ, কারণ তার মনের মধ্যে রাগ ছাড়া আর কোনো কিছু নাই। তার জন্য কেন ডাব পেরে আনা হলো না, এত জার্নি করে আসতেছে কেন, তার জন্য শরবত রেডি করা এখনো পর্যন্ত হলো না, এই নিয়ে চিল্লাপাল্লা করতে থাকে। নিঝুম তাকে শান্ত করার বিভিন্ন চেষ্টা করতে থাকে, কিন্তু কে বলে কার কথা, সে তো শান্ত হবার লোক না। তারপর চলে আসে তার শালি, আর শালিকে দেখে তো ইপ্তির আরো মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গেল। তখন তার শালিকে বলতে থাকে, কমন সেন্স নেই, এখনো শরবত হলো না কেন? এই বলার পর তার শাশুড়ি যখন আসে তখনই সে এতটা ভদ্র ছেলে হয়ে যায় এবং সালাম দিয়ে এত সুন্দরভাবে কথা বলতে থাকে, তার স্ত্রীকে যেন ভালোবাসার কোনো কমতি নেই। তার স্ত্রীর লাকেজ নিতে চাইলেও তাকে লাকেজটি আর নিতে দেয় না। তারপরে সিন চলে যায় তাদের ঘরে। তারপর দেখা যায় ইপ্তি বারান্দায় বসে থাকে এবং তার ওয়াইফ এসে বলে, এখানে কেন গো? তখন ইপ্তি আবারও রেগে যায়, বলে, আচ্ছা আমি এখানে কেন আছি, আমার শরবত কোথায়? তোমার বোন ওই যে গেছে না গেছে, এখন পর্যন্ত শরবতের কোনো নামগন্ধ নেই। তারপরে নিঝুম ইপ্তির পা চিপে ধরে বলে, আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে, আমি এই মুহূর্তে শরবত করে দিচ্ছি। তখন ইপ্তি একটু মিষ্টি হেসে রোমান্টিক ভাবে বলতে থাকে, অতএব আমরা শ্রাবণ মাসের অপেক্ষা করি, ওই বৃষ্টিটি যখন পড়তে থাকবে তখন শরবত বানিয়ে দিলে হবে না? তাহলে তো খুব সুন্দর হয়। তখন নিঝুম মুস্কি হেসে বলে, হ্যাঁ হবে। এই বলতেই ইপ্তি একটা ঝাড়ি দিয়ে বলে, তুমি কি মজা লইতেছ? এই বলার পর নিঝুম শরবতের জন্য দেয় দৌড়, আর তখন ইপ্তি রাগে যায়। তারপর দেখা যায় নিঝুমের মা ইপ্তির শাশুড়ি রান্না বান্না সম্পূর্ণ শেষ করে সে জামাইয়ের জন্য রেডি হয়ে আছে। আর তখনই নিঝুম আসা মাত্রই বলে, মা কি কি রান্না করেছো? তখন বলতে থাকে যে জামাইকে নিয়ে আসি এখানে খেতে বস। তখন নিঝুম কান্না করতে থাকে, মা এই কয়েকদিনের মধ্যে তুমি আমাকে পর বানিয়ে দিলা। তার মা তো বুঝতে পারে না কেন কান্না করছে। তখন বলতে থাকে, আগে তুমি কত সুন্দর করে আমার জামাইকে খাবার দিতা, আর আমার জামাই এখানে এসে বসে খাবে? এটা তো হতে পারে না মা। তার কারণ একটা বিছানায় নতুন চাদর, তার উপরে পাটি দিয়ে আমার জামাইয়ের জন্য খাবার সব সাজিয়ে রাখবে, তাহলে সব ঠিক। তখন নিঝুমের মা বলে, আচ্ছা মা, আচ্ছা সব হবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি সবকিছু করতেছি। আর তখন দেখা যায় আবারও নিঝুম বলতে থাকে, কি কি রান্না করছো এই বলে দেখতে থাকে। যখনই দেখে ব্রয়লার মুরগি অর্থাৎ পোল্ট্রি মুরগি দেখতে পায়, তখনই নিঝুম কান্না করতে থাকে, এই সমস্ত কি আমার জামাই খায়? আমার জামাইয়ের 14 গোষ্ঠীর কেউ খায় না, এই বলতে থাকে তার মাকে। তখন তার মা বলে, দেখ মা,
আমি পারাপারি করে যতটুকু পারছি সেটুকুই আমি রান্না করছি। তখন নিজম বলতে থাকে, কেন তুমি একটা পাশের বাড়ি থেকে দেশি মুরগি আনেও তো রান্না করতে পারতে, আমার জামাই তো এসব খাইতো না। আর তার মায়াবী কান্না শুরু করে, মা মেয়ের কাছে যেটা হয়। তারপরে যখন বলে আমি রাতের বেলা জামাইয়ের জন্য খাসি, গরুর গোশত, দেশি মুরগি সবকিছু আমি রাজকীয়ভাবে জামাইয়ের জন্য খাবার জন্য প্রস্তুত করবো, মা তুই এখন এইটুকু দিয়ে জামাইকে চালিয়ে দে। তখন নিজম একটু মেনে নেই, আর মেনে নেওয়ার পর ব্যাস মাশাল্লাহ, তখন নিজম হাসি খুশি। তখন তার মাকে বলতে থাকে, মা তোমার জামাই তো মুরগির রান্দুটা খুব পছন্দ করে। তখন তার মা বলে, আচ্ছা মা ঠিক আছে, তাহলে জামাইয়ের জন্য নিয়ে যা। তার একটু পরে বলে, আচ্ছা মা তোমার জামাই খাবারের মাছ পথে যায় মুরগির 2টা পাখা খাইতে খুব পছন্দ করে, 2টা নেই। তখন বলে ঠিক আছে। তারপর একটু পরে আবার বলে, মা তোমার জামাই না গিলা কলিজা খাইতে খুব ভালোবাসে। তখন নিজুমের মা বলতে থাকে, আচ্ছা মা তুই সব পাতিলটা ধরে নিয়ে যা, নিয়ে যাবার পর জামাই যা যা খাইতে পছন্দ করে তাকে খাওয়া। আর তারপরে ছিন চলে যায় ইফতির খাবার টেবিলে। তখন তার শালি দাঁড়ে থাকে, আর নিজুম খাবার বাড়তে থাকে তার প্লেটে। খাবার বাড়া অবস্থায় নিজুম তখন বলতে থাকে, কি তরকারি দিব? এই বলেই মুরগির গোশ উঠায় দেয়। সে মাত্রই যখনই পোল্টি দেয়, তখনই তা আকাশ ভেঙে মাথায় পড়লো। হ্যাঁ, জামাইয়ের কোনো আদর যত্ন নেই। আর জামাইকে কি সব আমার 14 গোষ্ঠীকে পোল্টি খাইছে দেখছিলা, এই বলতে থাকে। আর তখন বলতে থাকে, আচ্ছা আগে আমি বিচার করি। আচ্ছা শালিকা বলো তো, এই রান্নাটা কে করছে, আমার শাশুড়ি মা না তুমি? তখন তার শালিকা বলতে থাকে, হ আপনারে রান্না করে খাওয়ানোর লাগে আমি বইসা আছি। এই বলতে আবার ইফতির মাথাটা গরম হয়ে যায়। তারপর সে রাগান্বিত হয় তার শালির সঙ্গে। তারপর তার শালি চলে যায় এবং ইফতি তখন মুখে দেয়, এবং মুখে দেওয়ার পর বলে, বাহ খুব স্বাদ তো, শাশুড়ি আমার যে রান্না করে না সেটা আসলেই বোঝা খুব কষ্ট যে এটা দেশি মুরগি না ব্রয়লার মুরগি। তার আগেই নিঝুমকে বলতে থাকে, আচ্ছা তুমি কি তোমার আম্মারে কইছিলা ওই বিষয়ে? তখন বলে, কি বিষয়, আমি তো মনে নেই। তখন বলে, আরে সময়ের মূল্য দিতে শিখো। তখন আরো কিছু ফতোয়া দেয় তার ওয়াইফকে। তারপরে দেখা যায় ইফতি বলতে থাকে, আমি যে ইউরোপ যাব সে টাকার বিষয়। তখন নিজম ভয় ভয় বলতে থাকে যে, দেখো বাবা তো বাসায় নেই, বাবা আসলে আম্মার সঙ্গে একই সামনেই দুইজনাকে এই কথাটা আমি বলবো, এজন্য আসলে আর কি আমি বলি নাই। তখন ইফতি বলে, সময়ের মূল্য দাও আর সময় মতন কাজটা করতে থাকো, আর নয়তোবা খুব খারাপ হয়ে যাবে। এই কথা বলার পর সিন চলে যায়, তার খাওয়া দাওয়া স্পেশাল ভাবে মজা মাস্তি ভাবে খাওয়া দাওয়া করতে থাকে। তারপর সিন চলে যায়, সে শুয়ে আছে। আর শুয়ে থাকা অবস্থায় তার ওয়াইফ আসে, আসা মাত্র বলে, পাগুলো টিপে দাও। তখন যখনই পা টিপতে বলে তখন সে বলে, কি পা টিপব? তখন বলে, হ্যাঁ, আরে আমি তো ইউরোপ যাচ্ছি, আর ইউরোপে মেয়েরাই নাকি শরীর টিপে দেয়। তখন তো তার ওয়াইফ কান্না করতে থাকে, ওই যে ভেট কান্দনি মহিলার মা, যে তুমি ওই দেশে যায় কি মেয়েদের থেকে শরীর টিপে নিবা? আরে না না। এই বলার পর সকাল হয়ে যায়। আর তারপর দেখা যায় ইফতি রাগ করে বের হয়ে যাচ্ছে। তাকে সকালবেলা নাস্তা দিছে, সেই নাস্তাটা তার পছন্দ না। এই নাস্তা কেউ করে মানে ওই যে সেনসিটিভ লোক বলতে যেটা বোঝায়। তখন সে বিভিন্ন কথা বলতে থাকে, তার বউ তো সব টাইমে ভয়ে কাতর, একটুতেই 19 থেকে 20 হলে তো খবর আছে। আর ইফতিকে বিভিন্ন ভাবে বুঝাইতে থাকে। তখন ইফতি বলতে থাকে, আরে আমি যদি বাইরে যাই নাস্তা করি তাহলে তোমার বাবার মান সম্মান যাবে, কারণ সবাই জানবে যে শ্বশুর বাড়িতে আসছি আমি, আমাকে আপ্যায়ন করতে পারেনি, যার কারণে আমি নাস্তা করতেছি। তখন তার শালি বলতে থাকে, আরে দুলাভাই সামনে মোড়ে যায় একটা মাইকের বড় দোকান আছে, আর দোকান থেকে একটা মাইক নিয়ে আপনি প্রচার করতে থাকেন, তাহলে আর জনে জনে বলতে হইব না। এই কথা বলতেই তার শ্বশুর চলে আসে। আসতেই তখন ইফতি তার শালির উপর রাগান্বিত হয়ে যায়। এই রাগান্বিত হতে দেখা যায় তার শ্বশুর চলে আসে। আসার পর বলে যে, কি বাবা কি হয়েছে? তখন ইফতি বলে, বাবা আপনার সঙ্গে কিছু কথা ছিল, আপনার সঙ্গে কথা বলার জন্য আসছিলাম। তো আমি
দেশের ইনকামে হইতেছে না, আমি ইউরোপ চলে যাব। আমার বন্ধু গেছে, সে বলতেছে এখানে কোটি কোটি টাকার ব্যবসা কইরা যারা ইনকাম করে তাদের থেকে বেশি আমার বন্ধু ইনকাম করে। তো বাবা আমি ইউরোপ যাব, এর জন্য আমার লাখ দশেক টাকা লাগবে। আমার তো টাকা পয়সার অভাব নাই, তো গ্রামের মানুষজন বিভিন্ন কথা কইব, তো আমি 6 লাখ দিতেছি, আপনি 4 লাখ টাকা আমারে দিয়ে দেন, তাহলে আসলে যাওয়া হইতেছে। তাছাড়া বুঝতেছেন না, আমি তো আর একা কামাই করে খাবো না, আপনার মেয়েরেও খাওয়ামো। এই বলেই ইপ্তি চলে যায়। আর তখনই তার ওই যে নিঝুম নিঝুম তখন এমন ডায়লগ দিয়ে বলে, বাবা যদি টাকাটা না দাও তাহলে আমার ঘাড় ধাক্কা দিয়ে তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে, এই বলতে থাকে। তখন নিঝুমের বাবা একটু টেনশনে পড়ে যায়, একসঙ্গে এতগুলো টাকা হঠাৎ করে বিয়ের আগেই, বিয়ে যখন দেয় একটা মেয়ের বাবা, তখন তো কৃষি কাজে তারা তো অনেক টাকা জমিতেই ঋণ করে নেয়। আর তখন তার শালি বিভিন্ন কথা বলতে থাকে নিঝুমকে, তখন নিঝুম মন মতন করে তাকে ঝাড়িয়ে দেয় এবং তার শালি বলতে থাকে, তুই কিছুদিন পর পরে বাবার কাছ থেকে টাকা নিতে আসিস। এ বলার পর দুই বোনের মাঝে একটু কথা ঝাঁকাঝাঁকি হয়। আর তারপর দেখা যায় ইপ্তি একটা টং অর্থাৎ চায়ের টং দোকানে বসে কার সাথে যেন কথা বলছিল এবং বলছিল, আমার শ্বশুর বিশাল বড় দয়ালু, আমার শ্বশুর টাকা দিবে, আপনি কোনো চিন্তা করেন না, আমি সময় মতন আপনাকে টাকা দিয়ে দিব। এই বলতে থাকে। পাশে থাকে একটা ছেলে, কথা শুনে বলতে পারে, দুলা ভাই আমি তো বুঝা গেছি আপনি যৌতুকের টাকার কথা কইতেছেন। তখন ইপ্তি বলতে থাকে, আরে তুমি কি আমার চিনো? কই না। তুমি কি আমার স্ট্যাটাস সম্পর্কে জানো? কই না। তাহলে তুমি যৌতুকের কথা বললা? আরে বোকা, শোনো, যৌতুক না, এটা হচ্ছে উপহার। তখন সেই ছেলেটি বলতে থাকে, ও বুঝতে পারছি, আপনারা আর অ্যানালগে যৌতুক বলতে চান না, এখন ডিজিটালি যৌতুক বলতে থাকেন। তখন ইপ্তি বলে, আরে শালা শোনো, এই যে ধরো আমি যদি বিদেশ যাই তাহলে তোমার জন্য কি আনবো? তখন সেই শালা বাবু বলে, অবশ্যই আপনি আমার জন্য একটা আইফোন নিয়ে আসবেন। আরে বোকা, তুমি আইফোন নিয়ে বসে আছো? আমি বিদেশ গেলে তো তোমার জন্য বিদেশের মাটিতে কত দামি দামি ফোন আছে, আর তো তুমি আইফোন নিয়ে বসে আছো। তারপরে সিন চলে যায় নিঝুমের বাবা মার কাছে। আর নিঝুমের বাবা মা এই টাকা নিয়ে বসে আলোচনা করতে থাকে। তারা তো টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছিল না, আর এই নিয়ে তারা খুব ডিপ্রেশনে। তখন নিঝুমের বাবা বলতেই থাকে যে, হ্যাঁ আমি তো এই তো মেয়ের বিয়ের সময় প্রায় 5 লাখ টাকা জমি বন্ধক রেখে আমি টাকাগুলো নিয়ে মেয়ের বিয়ে দিলাম, তাহলে এখন কোথায় থেকে আমি টাকাটা পাবো? তারপরেও মেয়ের যেহেতু সংসার, আমাকে টাকাটা দিতেই হবে। তখন নিঝুমের মা বলতে থাকে, পারবা? তখন নিঝুমের বাবা বলতে থাকে, আমাকে পারতেই হবে, তাছাড়া তো উপায় নেই। এই কথা বলতেই তারপর নিঝুমের মা বলতে থাকে, আর একটা মেয়ে আছে, এটাও তো ভাবতে হবে। এই কথা বলতেই ঘর থেকে বের হয়ে আসে নিঝুম এসে কান্না করতে করতে বলে, মা তোমরা আমার স্বার্থপর ভাবলা, আমার যদি এই টাকাটা না দাও তাহলে আমার সংসার আর থাকবে না, আমার সংসারটা ভেঙে যাবে মা। এই বলে কান্না করতে থাকে। নিঝুমের বাবা বলে, আরে মা তুই শান্ত হ, আমি যেমনে পারি যেখান থেকে পারি তোর জামাইয়ের টাকাটা আমি তোকে ম্যানেজ করেই দিব মা, তুই এই নিয়ে চিন্তা করিস না। তারপর আবারও নিঝুমের ছোট বোন আসতে থাকে এবং বলে, আপা তুই কি শুরু করছস? তুই দুদিন পর পর টাকা নিতে আসিস, বাবা এক কোথা থেকে তোকে টাকা দিবে? বাবার কষ্ট হয়, এটা তুই বুঝিস না? তখন আবারও নিঝুম খেপে যায় এবং তার শালি বলতে থাকে, বাবা তুমি আর একটা টাকাও দিবা না, তাদেরকে সাপ সাপ বলে দাও। নিঝুম তো আবারও কান্না। আর সেই সঙ্গে নিঝুম বলতে থাকে, বাবা এর যদি তুমি কোনো বিহিত না করো তাহলে আমি এ বাড়িতে আর এক গিলাস পানিও খাবো না। এই কথা যখন বলে, মহা মুশকিল, বাবার বড় মেয়ে তো একটু আদরেরই হয়, আর বাবার সব মেয়েগুলোই তো প্রিয় হয়ে থাকে। আর তখন তার মা সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তো বুঝতে থাকে না। এই বলার পর নিঝুম কড়া অর্ডার করে চলে যায় যে তোমার মেয়ের আগে বিচার করবে। এই বলার পর নিঝুম চলে যাবার পর সিন চলে যায় নিঝুমের বাবা মার কাছে। যাবার পর নিঝুমের মা জিজ্ঞাসা করে, কি গো টাকার কোনো ব্যবস্থা হলো? তখন দেখা যায় নিঝুমের বাবা বলতে থাকে, না আমি অর্ধেক দামে জমি দিতে চেয়েছি লোকগুলোকে,
কিন্তু তারা তো কেউই নিতে চায় না। তো তখন তার নিজুমের মা বলে যে এতগুলো টাকা তুমি তাহলে কিভাবে দিবা? তখন নিজুম চলে আসে, এসে বলে, না বাবা, তোমরা টাকা পয়সার কি করলা? তখন তার বাবা বলে, মা আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো ব্যবস্থা করতে পারি নাই। তখন নিজুম বলতে থাকে, এবার আমার সংসার শেষ, আমার আর সংসার হইল না। তখন নিজুমের বাবা বলল, মারে আমি জামাই আসলে তার একটা মাস সময় চাইমু, আমি তারে বুঝাই কুমু। এই কথা বলতেই নিজুম আবারও কান্না করে আর বলে, আমার হাড্ডি গুড্ডি ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ করবে আব্বা। আব্বা যে মানুষ একটা মিনিট ধৈর্য ধরতে জান না, সেই মানুষ কিংকা করে কেমনে একটা মাস ধৈর্য ধরবো? এটা শেষ, আমার সংসারটা আর বাঁচলো না বাবা, আমার সংসার করা হইল না। এই বলে নিজুম কান্না করতে থাকে। তার মা বলতে থাকে, আরে মা তুই এত ধৈর্য হারা হোস কেন? আমরা তো চেষ্টা চালাচ্ছি, আমরা সবার কাছে যাচ্ছি জমি বিক্রির জন্য, কেউই তো জমি কিনতে চাচ্ছে না। এভাবেই নিজুমের বাবা মা দুইজনে বুঝাইতে থাকে আর নিজুম কান্না করতে থাকে। অবশেষে তার বাবা রাগ করে বিছানা থেকে উঠে চলে যায়। তারপর নিজুম আর নিজুমের মা বলতে থাকে, মা ওই টাকাটা ছাড়া আমার সংসারটা হইব না, আমার সংসারটা একেবারে ভাঙে যাবো মা, আমি কেমনে? এই টাকাটা তো শুধু তোমাদের মান সম্মানের লেগে চাইতেছে, তাছাড়া যদি তোমরা ছোট হয়ে যাও তখন গ্রামের মানুষজন তো বিভিন্ন কথা কইব। তখন তার নিজমের মা বলতে থাকে, মারে তোর বিয়ের টাইমে তো জমিগুলো বন্ধক রেখে আমরা টাকা নিছি, এখন সেই জমিটা বিক্রি করতে চাইতেছে তোর বাবা অর্ধেক দামে, তারপরও কেউ নিতে চায় না, তাইলে ক তোর বাবা কি করব? আর কি করার আছে তোর বাবার? এই কথা শোনার পর নিঝুম একটু শান্ত হয়। শান্ত হবার পর দেখা যায় সিন চলে যায় নিজুমের। তারপর সিন চলে যায় সেই রাতের বেলা। ইপ্তি আসার পর বলে, কি টাকা পয়সার কি মেনে ছিল? তখন নিজুম বলতে থাকে, না আব্বা মা অনেক চেষ্টা করছে কিন্তু টাকা পয়সার ম্যানেজ করতে পারে নাই। এই কথা শোনার পর তো ইপ্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার এতগুলা লস, আমি পাসপোর্ট জমা দিছি, টাকা জমা দিছি, এই টাকা সবগুলা আমার নষ্ট হয়ে যাইব, এরে কি আর ফেরত দিব? তখন নিজম বলতে থাকে, দেখো একটা মাস সময় চাইতেছে বাবা, বাবা নিজে যায় টাকা দিয়ে আইব। তারপরও ইপ্তি কোনো কথাই শুনতে চায় না। তার কারণ ওই যে সে সেনসিটিভ। এবং নিজুমের বাবা এসে জামাইয়ের হাত ধরে বলে, বাবা তুমি আমারে একটা মাস সময় দাও, এর মধ্যে আমি টাকা পয়সা ম্যানেজ কইরা আমি তোমাকে বাড়ির যাই দিয়ে আসবো বাবা। তার কারণ আমি এত তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ করতে পারি নাই। এই কথা বলতেই ইপ্তি তার বাবার হাতে ঝাড়ি মারে, তার বাবাকে সরিয়ে দেয় এবং বলে, আরে আপনাদের মতন ফকুন্নিদের সঙ্গে সম্পর্ক করাটাই আমার ভুল হয়েছে, এবং আপনারা আপনার মেয়েকে নিয়ে আপনি থাকেন, আর আপনার মেয়েকেও আমার দরকার নেই, আমি তালাক দিয়ে দিব। এই কথা বলতেই নিঝুম রেগে যায়। তারপর বলে, বাবা এভাবে চলে যায় না, অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমার মেয়ের তো না। এ কথা বলতে কয়, ঠিক আছে আপনার মেয়েকে নিয়ে যাইতেছি। এ বলে নিজুমের হাত ধরে আর বলে, আর আজকের পর থেকে এ বাড়িতে আর আপনাদের সঙ্গে কোনো অধিকার নাই, বা আর কোনোদিন তুমি তোমার বাবার বাড়িতে আসতে পারবা না। এই বলে ইপ্তি নিজুমের হাত ধরে টানতে থাকে। কিন্তু তখন নিঝুম যেন সেই ভীতু মেয়েটা একটা রাগান্বিত হয়, তার হাতে একটা চটকানা দিয়ে বলে, আমি তোমার সঙ্গে যাব না, যেখানে সম্মান নাই, যেখানে ভালোবাসার কোনো কিছু নেই, এবং আমার মা বাবা তো বলছে তোমাকে টাকাটা দিবে, কিন্তু তোমার এতটুকু যখন ধৈর্য নেই, তখন আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি যেতে পারবো না। আমি তো আমার মা বাবাকেও ভালোবাসি। আরে তখন ইপ্তি বলতে থাকে, তুমি যদি না যাও তাহলে আমি তোমাকে তালাকনামা পাঠাই দিব। এই কথা বলতেই তখন নিজুম বলতে থাকে, আরে তুমি কি আমাকে তালাকনামা পাঠাবা? আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠাই দিব। এই বলার পর ইপ্তিকে ওখান থেকে চলে যেতে বলে এবং ইপ্তি চলে যায়। চলে যাবার পর তখন দেখা যায়
নিঝুম তার মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিল এবং নিঝুমের মা বলতে থাকে, আরে মা, তুই এটা কি করলি? জামাই না হয়ে একটু রাগ মাথায় হয়েছে, তো তুই এই কথাটা কেন বলতে গেলি? তখন বলে, মা, আমি তারে ভালোবাসি সত্যি কথা, কিন্তু আমি তো আপনাদেরও ভালোবাসি। এই কথা বলতে বলতে সিন চলে যায় আবারও নিঝুমের কষ্ট ভরা সেই এক গাছের নিচে। তারপরে নিঝুম সেখানে খেয়াল দেখে তাদের হাজবেন্ড ওয়াইফের সেই পুরনো স্মৃতিগুলোর দিকে। তখন দেখা যায় ঘুমের মাঝে ইপ্তি থাকা অবস্থায় নিঝুম হাতটি দিয়ে একটু শয়তানি করতে গেলে ইপ্তি কাছে টেনে নিয়ে বলে, কি ভালোবাসো? তখন নিঝুমও বলতে থাকে, হ্যাঁ, কিন্তু আপনি কি সত্যি ভালোবাসেন? আপনি সারাটা দিন আমার লগে ঝ্যাকঝ্যাক করেন। তারপরে দেখা যায় সিন আবারও চলে যায় সেই নিঝুমের একাকিত্ব জায়গাতে। তারপরেই আমরা দেখতে পারি একটা চায়ের দোকানে যায় ইপ্তি বসে থেকে গল্প করতে থাকে, আরে চাচি, একটা কড়া লিগার কইরা চা দেন, কারণ আমি তো ইউরোপ চলে যাইতেছি, আর ইউরোপ গেলে ওই দেশে আবার কফি ছাড়া তো আর চা খাইতে পারবো না, তো দাও একটা চা দাও। কি এক অবস্থা কন। এ বলতেই ইপ্তির কাছে একটা ফোন আসে, অর্থাৎ ইপ্তি যেখানে টাকা দিয়েছিল কিংবা ইনভেস্ট করেছিল সে টাকাটা মার চলে যায়। মানে সে কোম্পানি অফিস বন্ধ করে রেখে গ্রামের সবার টাকা টুকা নিয়ে উধাও হয়ে গেছে। আর ইপ্তিকে তখন তাড়াতাড়ি যাইতে বলে, আর ইপ্তিও তখন দৌড় দেয়। তারপর সিন চলে যায় নিঝুমের কাছে, আর নিঝুম এর মা তখন বোঝাতে থাকে, আরে মা, পুরুষ মানুষ, তোর স্বামী একটু রাগা বেশি, সে বলে তুই ওই কথাটা না বললেও পারতি। তারপর দেখা যায় বলতে থাকে নিঝুম, আরে মা, এই এতদিনে যদি আমি তার মনের কোনো একটা কোনায় জায়গা করে নিতে পারি তাহলে সে ফিরে আসবে, আর নয়তো বা আসবে না। তখন তার মা বলতে থাকে যে, বাবা, মা, তুই একটা ফোন দে। তখন নিঝুম বলতে থাকে, মা, না, কাউরে জোর করে ফিরে আনাটা উচিত না। এই কথা যখন বলে তখন তার মা বলতে থাকে, নিঝুমের মা বলতে থাকে, আরে মা, জামাই একটু রাগ বেশি, তবে জামাই খুবই ভালো মানুষ, জামাই ফিরে আসবে দেখিস, অবশ্যই তোর জামাই আসবে। এই কথা বলতে থাকে। আর তখন দেখা যায় ইপ্তি সেই কথাগুলো ভাবতে থাকে শ্বশুর বাড়িতে শ্বশুরের সঙ্গে সে দুর্ব্যবহারগুলা তাকে ভাবাচ্ছিল। আর তারপর ভাবতে ভাবতে সে চলে যায়, সকাল হবা মাত্র দেখা যায় সিন তার শ্বশুর বাড়ির উঠানে। আর তখন সে বসে থেকে সে পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে অনুশোচনা হচ্ছিল। আর তখন দেখা যায় নিঝুম ঘর থেকে বের হয়ে আসি, দেখি ইপ্তিকে, এবং নিঝুম এসে একটু তো ভাব নিতেই হবে। তখন বলতে থাকে, আপনি কেন এখানে? তখন নিঝুম আর কোন কথা বলার শেষে তখন ইপ্তি বলে, আমি শেষবারের মতন মা বাবার সঙ্গে কিছু কথা বলার দরকারে আসছি, তাদেরকে একটু ডাকো। তখন নিঝুমও তার কথা মতন ডাকতে থাকলো তার মা বাবাকে। আর মা বাবা তখন চলে আসলো। আসার পর দেখে জামাই তো স্বাভাবিক ইজিভাবে তার শ্বশুর প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে, কিন্তু শাশুড়ি বোঝানোর চেষ্টা করে যে দেখো, সে আমাদের জামাই। এই কথা বলতেই ইপ্তি তখন তার শ্বশুরের কাছে ক্ষমা চাইতে থাকে যে আমি যা করছি উচিত করি নাই, আমি ভুল করছি, অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিন। তার কারণ আমার উচিত হয়নি আপনাদের সঙ্গে এমন ব্যবহার করাটা। উচিত হয় নাই, কারণ আমার তো ছোটবেলা থেকে পরিবারই ছিল না। আমাকে কোনটা মায়া, কোনটা সম্পর্ক, এসব তো শিখানোর মতন কেউ ছিল না। ছোটবেলায় বাবার সম্পত্তি সবগুলো চাচারা লিখে নিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাকে তিলে তিলে এ সমাজের মানুষগুলো আঘাত দিয়ে আমার ব্যবহারটাকে আজকের ব্যবহার করে তুলেছে। আমি তো কখনো আমার স্ত্রীকে সম্মানটুকু পর্যন্ত করি নাই। আমি তো সম্পর্কর মানেটাই বুঝি না।
এই কথাগুলো তার শ্বশুরকে বলতে থাকে, আর তার শ্বশুরের কাছে সে ক্ষমা চায় এবং শাশুড়ির কাছে ক্ষমা চায়। তখন তার ওয়াইফের হাতটি ধরেও ক্ষমা চায়। আর তখন দেখা যায় যে ইপ্তি বলতে থাকে আমারে আপনারা সবাই মিলা ক্ষমা কইরা দিন। এই কথা বলেই ইপ্তি ওখান থেকে চলে যেতে থাকে। আর যখনই যেতে থাকে তখনই দেখা যায় পেছন থেকে নিঝুম ডাকে, কোথায় যাও তুমি? তখন ইপ্তি ঘুরে দাঁড়ায়, আর ঘুরে দাঁড়ার পরে নিঝুম বলতে থাকে তুমি একা কেন যাচ্ছ, আমাকেও নিয়ে যাও। তখন ইপ্তি বলে আমার মতন এতটা খারাপ মানুষের সঙ্গে তুমি থাকবা? আর কেমন করে থাকবা? তোমাকে তো না পারলাম কোনোদিন শ্রদ্ধা করতে, না পারলাম সম্মান করতে, তারপরেও তুমি আমার সঙ্গে যেতে চাও? এই কথা বলার পর চট করে চলে যায় নিঝুম, আর চোখ থেকে পানি ঝরতে থাকে। বন্ধুরা, আজকের মনে গল্পটা এখানেই শেষ করছি। আমাদের গল্পগুলো কেমন লাগছে, আমাদের রিভিউ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমাদের কথা বলা কিংবা যে কোনো ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সঙ্গে কমেন্ট করে জানান আজকের গল্পটি কেমন লেগেছে। আজকের মনে বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।